দেশি লাভ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি, আসিফ ভাই ভালো আছেন? কথা শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যায়, ভালো আছি, বলেন। জি, ফার্স্ট অফ অল ২ টা জিনিস সেটা হচ্ছে কংগ্রাচুলেশনস। আমি অনেক আগে থেকেই আপনাকে এটা জানানোর চেষ্টা করছি ফর ইউর নিউ এডিশন রিশাদ মনে হয় নাম। সো সেজন্য কংগ্রাচুলেশনস অ্যান্ড সেকেন্ড কংগ্রাচুলেশনস ফর রিচিং ইউর 100K সাবস্ক্রিপশনস। এই ২ টা আরকি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, বলেন তাহলে। জি, আচ্ছা এখন আমার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে গিয়ে মনে করেন গে বা সমকামী জিনিস নিয়ে। তো এটাতে অ্যা আমি যেটা বুঝি আচ্ছা ৩য় লিঙ্গ তো আলাদা পুরা। ৩য় লিঙ্গ তো এরা তো গে না। এদের তো মানে এদের তো আ কনস্ট্রাক্টই আলাদা বডির। বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট। তো উম তারা তো হয়তোবা আমরা আমাদের মানে অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা বা খুব একটা ধারণা নাই। সেজন্য এটা নিয়ে আরকি একটু কিছু ডিসকাস করতে চাচ্ছিলাম আপনি যদি করেন। হ্যাঁ, বলেন, বলেন শুনি। আচ্ছা। সমকামীদের নিয়ে আলোচনা করতে চাচ্ছেন নাকি? জি, 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 জি। সো হ্যাঁ, বলেন। ৩য় দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে ওরা বায়োলজিক্যাল। তো এখন আসলাম জাস্ট গে নিয়ে। গে হচ্ছে মনে করেন যেটা বোঝা যাচ্ছে যে একজন ছেলের বডিতে হয়তো একটা মেয়ের সত্তা, তাই না? না। আচ্ছা। গিয়ে হইলেই যে একটা ছেলের বডিতে মেয়ের সত্তা থাকবে এমন কোনো কথা নেই। একটা ছেলের বডিতে ছেলের সত্তাই আছে, কিন্তু সে হতে পারে একটা ছেলের প্রতি আকর্ষণ ফিল করে। একটা মেয়ের বডিতে মেয়েই আছে এবং সে একটা মেয়ের প্রতি আকর্ষণ ফিল করে। সে নিজেও মেয়ে এবং আরেকটা মেয়ের প্রতি আকর্ষণ ফিল করে। এটাও হয়, এটাও হতে পারে। আবার এরকমও হতে পারে যে একটা ছেলের বডিতে মেয়ের সত্তা, এটাও হতে পারে। নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে একটা জটিল মানুষের সাইকোলজি, মানুষের বায়োলজি, এই জিনিসগুলো অত্যন্ত জটিল জিনিস। এই জিনিসগুলা নানা ধরনের ভেরিয়েশন মানুষের ভিতরে থাকতে পারে, নানা ধরনের প্রকার মানুষের ভিতরে থাকতে পারে। একেকজন মানুষের একেক রকমের আ ইচ্ছা, একেক ধরনের আগ্রহ, একেক ধরনের রুচি, অভিরুচি, একেক ধরনের আইডেন্টিটি থাকতে পারে। আমরা আ যেই জিনিসটা দেখি যে তার অধিকারটা সব অধিকারটা অন্য মানুষের সাথে সমান হচ্ছে কিনা। সে যেই জিনিসেই থাকুক, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তার ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, বা সে ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে, এটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আমরা যেটা দেখি সেটা হচ্ছে একজন মানুষ হিসেবে তার অধিকারটা সমান কিনা। রাষ্ট্রের দিক থেকে, আইনের দিক থেকে সে সমান অধিকারটা পাচ্ছে কিনা। এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তার ভিতরে কি আছে, এটা তো ভাই মানে যারা বায়োলজিস্ট তারা গবেষণা করে বের করবে যে তার ভিতরে আসলে সে আসলে ছেলে নাকি মেয়ে, নাকি তার যৌন রুচি কি, এগুলা অনেক গবেষণার বিষয়, অনেক আ গবেষণা করে বের করার মতো বিষয়। কিন্তু আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে তাদের অধিকারটা সমান কিনা। বলেন। জি। জি, আপনার কথার সাথে আমি পুরোপুরি এগ্রিমেন্ট এ আছি। তবে এখন যে জায়গাটায় মানুষের যে টলারেন্স এর ব্যাপারটা যেটা, যখন কেউ যদি এটা তো নার্চার বা নেচার এর একটা ব্যাপার আছে। এখন যদি নেচার হয় এটা তো তার দোষ না। এখন কেউ যদি এটা কি বাই চয়েস হতে পারে? এখন যদি বাই চয়েস হয় তাহলে এইটা সেটা বাই চয়েস এটা কিভাবে সম্ভব? একটু আমাদেরকে বুঝান ভাই। এটা আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন। মনে করেন আপনার একটা মেয়েকে ভালো লাগে। মেয়েদেরকে ভালো লাগে। মেয়ে মানে আপনি একজন পুরুষ এবং আপনার মেয়েদেরকে পছন্দ, মেয়েদেরকে ভালো লাগে। মেয়েদেরকে দেখলে আপনার আ এক ধরনের শারীরিক উত্তেজনা হয়। এটা পুরুষের জন্য মানে আপনার মতো স্ট্রেইট পুরুষের জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার। যে একজন আবেদনময়ী মেয়েকে দেখলে আপনার নানা ধরনের শারীরিক হরমোন, শরীরে হরমোন নিঃসরণ হবে এবং আপনার এক ধরনের ইচ্ছা জাগ্রত হবে, এবং এটা মেয়ের ক্ষেত্রে সত্য, একটা সুদর্শন পুরুষকে দেখলে, একটা স্ট্রেইট মেয়ের ক্ষেত্রে সত্য। এখন আপনার যেটা হয় না, সেটা কি আপনি ইচ্ছা করে সেটা হইতে পারবেন? ইচ্ছা করে হওয়ানো বা বাই চয়েস হওয়ানো, এই জিনিসটার মানেই আমি বুঝি না। কারো যদি চয়েস হয় যে, মনে করেন আমার চয়েস হইলো আমি ছেলের দিকে আকৃষ্ট হব। তাইলে তো অলরেডি এই চয়েসটা হওয়ার পেছনে তো অলরেডি একটা কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে যে আমার ছেলেদের প্রতি আগ্রহ আছে। নাইলে আমি এটা চয়েস করব কেন? আশ্চর্য! আমার যদি মেয়েদের প্রতি আকর্ষণটা থাকে, তাইলে আমার তো ওই ছেলে চয়েস করার কোনো স্কোপই আমার কাছে নাই। আমার কাছে ওই ছেলে চয়েস করার স্কোপটা তখনই আসবে যখন আমার ছেলেদেরকে ভালো লাগবে ভাই। এছাড়া তো আমার পক্ষে চয়েস করা, চুজ করা এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনার কি মনে হয়? আপনার পক্ষে কি যেটা আপনার পছন্দ না, সেখানে আপনার মনের ইচ্ছা অনুসারে, মানে আপনার জাস্ট হুদাহুদি আপনি কি করতে পারবেন ওইটা পছন্দ? না। তো আপনার তো মনে আগে সেই জিনিসটার প্রতি আগ্রহ, ইচ্ছা, আকর্ষণ, সেটা আপনি বায়োলজিক্যালি ফিল করবেন। আপনি শরীরে ফিল করবেন যে তাকে দেখে আপনার সেই উত্তেজনাটা হইতেছে কিনা। তখন তো আপনি সেটা চয়েস করতে সেটার দিকে যাইতে পারবেন, বা সেটাকে অ্যাক্টে পরিণত করতে পারবেন। আগে তো আপনার ভেতর থেকে ফিলিংটা আইতে হবে ভাই, নাকি? ভিতর থেকে ফিলিংস যদি না আসে, তাইলে আপনার মনে করেন আ আ দেখেন পৃথিবীতে তো আমরা তো আপনি ধরে নিচ্ছি আপনি একজন স্ট্রেইট পুরুষ। আপনার মনে করেন আ
একটা পছন্দের ইয়া আছে, ক্যাটেগরি আছে যে এই টাইপের মেয়েদেরকে আপনার ভালো লাগে। এখন এই টাইপের মেয়ে না যারা, মনে করেন আ আমার যেটা পছন্দ একটু চিকন-চাকন মেয়েকে আমার ভালো লাগে। কিন্তু একটু বেশি অনেক মোটা মেয়েদেরকে আমার ভালো লাগে না। এখন মনে করেন যে অনেক মোটা মেয়ে আমার সামনে আসলো। আমি তো এটা মন থেকে ফিলই করব না। আমার তো ফিলিংসই আসবে না তার প্রতি। তাইলে আমারে ধইরে ধইরে যদি জোর করে করতে বলে কেউ, তখন হয়তো জোর জবরদস্তি করলে হয়তো আমি কইরাও ফেলতে পারি। কিন্তু ভাই আমার তো মন থেকে ফিলিংসটা আসতেছেই না। আমার তো ঘিন্না, ঘিন্না লাগবে। বাজে লাগবে বিষয়টা, ভালো লাগবে না। তাইলে আমার তো মন থেকে যদি ফিলিংসটা না আসে, তাইলে আমি ওইটা চুজ করব কেমনে? আপনি যে বললেন যে বাই চয়েস, এই কথাটার মানে আমাদেরকে একটু বুঝায় বলেন তো? আচ্ছা জি, থ্যাংক ইউ। যে এখানে তো যেটা আমি ১ম এ মেনশন করছিলাম নেচার এবং নার্চার। নেচারটা তো আমরা দুজনেই ক্লিয়ার যে ব্রেইন ওয়ার যদি ডিফারেন্ট হয় সেভাবে মানে নেচার এর থেকে আসছে এটা কারো কিছু করার না, নেই। না, নেচারের মধ্যে থাকলেও যে এইটা কারো কিছু করার নেই তাও না। নেচারের ভিতরে থাকলেও আমরা অনেক সময় অনেক ন্যাচারালি আসে, অনেক রোগ আছে। ন্যাচারালি অনেক প্রবলেম মানুষের থাকে, জেনেটিক প্রবলেম থাকে। নানা ধরনের নেচারে থাকলেই যে জিনিসটা আমরা একসেপ্ট করি সবসময় তা না। নেচারে থাকলেও আমরা অনেক সময় সেই জিনিসগুলো ঠিক করি। যেমন ধরেন বাচ্চা জন্ম হওয়ার আগে যদি ব্লাড গ্রুপে যদি কোনো সমস্যা থাকে তখন ডাক্তাররা প্রেগন্যান্ট মেয়েদেরকে একটা ইনজেকশন দেয় যে যেন ওই ব্লাড গ্রুপটা আলাদা হইলে বাচ্চাটা আলাদা এবং মায়েরটা আলাদা হইলে তখন আ মানে প্রেগন্যান্সির সময় বড় ধরনের প্রবলেম হতে পারে। এটা ন্যাচারাল, হ্যাঁ? অ্যান্ড এটা ন্যাচারাল বলেই যে আমরা এই জিনিসটাকে মেনে নিব তা তো না। আমরা সেই ইনজেকশনটা দিয়ে সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করি। নেচারে থাকলেই যে জিনিসটা ভালো হবে বা নৈতিক হবে এমন কোনো কথা আমরা কখনো বলি না। তবে ন্যাচারালি যদি একজন মানুষের ভিতরে এই আগ্রহটা আসে, তখন আমরা দেখি যে সে অন্য কারো ক্ষতি করতেছে কিনা। অন্য কারো যদি ক্ষতি না করে তাহলে তো তার সেই জিনিসটা করার অধিকার তো তার থাকা উচিত। এটা তো তার মানে হিউম্যান রাইটস, তার মানবাধিকার। এই বিষয়ে তো তাকে আমরা বাধা দিতে পারি না। তাই না ভাই? জি, জি, সেটা তো অবশ্যই। না আল্টিমেটলি তো তাকে তো কোনভাবেই যে সে কেউ যদি ক্ষতি না করে তাকে কেন আরেকজন ক্ষতি করবে? এটা তো বেসিক প্রিন্সিপল। কিন্তু আমি তো অতদূর আসলে এখন পর্যন্ত যাই নাই। কারণ অতদূর যদি মানুষ জিনিসটা নাই বুঝে তখন তো তারা ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে না, তাই না? সেইজন্যে আমি এই আলাপটা করছিলাম। তো যাই হোক তো আমাকে কয়েকটা প্রশ্ন করছিলেন ওগুলার উত্তর দিতেছিলাম। তো কন্টিনিউ করব? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, যে আপনার কথাটা ঠিক যে আমি এটা এভাবে মিন করি নাই যে নেচার হইলেই যে সব ঠিক আছে। বাট নেচার হইলে যে সে রেসপনসিবিলিটি টা যে লাইক হি অর শি ডাজন্ট ওন ইট এটা তার উপরে বর্তানো হইছে। যেমন আচ্ছা কারো যদি নেচার হয় যে সে সিরিয়াল কিলার, সে মানুষ খুন করলে তার একটা ভালো লাগে খুব। এটা তো টলারেবল না। কিন্তু এটা তো তারও তো ব্রেইনে একটা ডিসফাংশন আছে, তাই না? সাইকোলজিক্যালি হোক, ব্রেইনের কোনো ব্যাপার হোক বা নার্চারেও হইতে পারে। তো ওই জায়গাটা থেকে না, এটা হচ্ছে অন্যের রাইট যেহেতু ভায়োলেট করতেছে এই জিনিসটা, সেহেতু এই জিনিসটা আমরা আমাদের সমাজে একসেপ্ট করি না। আমরা দেখি আমাদের প্রাইমারি দেখার বিষয় হচ্ছে অন্যের আ রাইটস ভায়োলেট করতেছে কিনা, অন্যের অধিকার সে লঙ্ঘন করতেছে কিনা। অন্য মানুষেরও যেহেতু সমান অধিকার, তারও যেহেতু একই অধিকার, সেহেতু অন্যের অধিকারটা সে ভঙ্গ করতে পারে না। কিন্তু সমকামিতার মাধ্যমে তো অন্য কারো অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে না, তাই না? জি, জি, জি। হ্যাঁ, এক্সাক্টলি। সো আমি এসব এক্সট্রিম এক্সাম্পল বলছি তাইলে জিনিসটা খুব অবজেক্টিভলি বোঝা যায় যে হ্যাঁ, কেন এই জিনিসগুলা কোনটা ঠিক এবং কোনটা ঠিক না। যে সিরিয়াল কিলিং নেচার হইলেও কেন ঠিক না এবং সমকামিতা নেচার হইলে কেন দে শুড হ্যাভ সাম রাইট টু এক্সিস্ট যেটা অনেকেই হয়তো এগ্রি করে না, তাই না? হ্যাঁ, বলেন। আচ্ছা, তারপরে ২য় টা হচ্ছে গিয়ে এখন এখানে যে বলছেন যে জোর করে আপনি একটা কথা মেনশন করলেন যে রুচির ব্যাপার যেটা। তো এখন এখানে কি নার্চার এর কোনো ইফেক্ট আছে কিনা? আমার মনে হয় আছে। আ আপনার কি মনে হয়? কিছু, কিছু ক্ষেত্রে থাকতে পারে, কিছু, কিছু ঘটনার ক্ষেত্রে থাকতে পারে। যেমন আমরা দেখেছি যে আ বিশেষ করে মাদ্রাসাতে যেই সমস্ত বাচ্চারা যায়, এখন এইটা তো মানুষের এই মানে যৌন রুচি, যৌন অভিরুচি এই জিনিসটা হচ্ছে একটা ফ্লুইড। মানে হচ্ছে এই জিনিসটা নড়াচড়া করে। মানে একটা স্ট্যাটিক জায়গাতে সবসময় থাকে না। মানুষের যেহেতু নানা ধরনের পরিবর্তন হয়, শরীরে নানা ধরনের পরিবর্তন আসে, হরমোনাল নানা ধরনের পরিবর্তন আসে। এটা যে সবসময় একরকম থাকবে বিজ্ঞানীরা এটাও পরীক্ষা করে দেখেছে যে সবসময় যেটা একরকম থাকবে এটাও বলা যায় না। হয়তো অল্প বয়সে একজন মানুষের মানে যৌন রুচি একরকম ছিল, আবার একটু বেশি বয়স হওয়ার পর সেটা একটু পাল্টে গেছে, বদলে গেছে। এইটাও হওয়া সম্ভব। এই রকমেরও অনেক মানুষকে পাওয়া গেছে যাদের মানে একটা জীবনের একটা অধ্যায় ছিল একরকম, আবার কিছুদিন পরে তাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এটা নানা ধরনের হরমোনের উপরে নির্ভর করে, নানা ধরনের জিনের উপরে নির্ভর করে। মানুষের এগুলো জেনেটিক্যাল ব্যাপার। এখন যদি এরকম হয় যে মনে করেন একটা ছেলের ভিতরে যদি সে যদি একদম সম্পূর্ণরূপে স্ট্রেইট হয়, তাহলে তাকে যদি আপনি আ মানে বিশেষ করে যে মাদ্রাসাগুলাতে যে ঘটনা হয় বা বয়েজ ক্যাডেট কলেজগুলাতে যেগুলা হয় বা ধরেন জেলখানাতে যেগুলা হয়, যে সে যদি একদম 100% স্ট্রেইট হয়, তখন তাকে আপনি যেখানেই দেন না কেন বা সেখানে যদি কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীনও সে হয়,
সেখানে যদি তার উপরে কোনো নির্যাতন চালানো হয় তখনও সে স্টেটই থাকে। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়ে যাদের যৌন রুচিটা একটু মানে এদিক-সেদিক নড়াচড়া করে। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদেরকে যদি আপনি তারা ছেলেদেরই পছন্দ করে কিন্তু তাদের যেহেতু যৌন রুচিটা একটু নড়াচড়া করে, এদিক-সেদিক মানে ফ্লুইড এর মতো এদিক-সেদিক করে। কখনো এদিকে যায়, কখনো এদিকে যায়। যাদেরটা একটু আ মাঝামাঝি জায়গাতে আছে। এদেরকে যদি মাদ্রাসাতে দেয়া হয় বা জেলখানাতে দেয়া হয়, তারা যদি ওইখানে কোনো নির্যাতনের শিকার হয়, তখন তাদের অ যৌন রুচিটা একটু পরিবর্তন হয়ে আবার এই দিকে চলে আসে। তাদের তখন ছেলেদেরকে পছন্দ হওয়া শুরু করে। এই রকমের ঘটনাও দেখা গেছে। এখন আমরা তো আসলে আইডেন্টিফাই করতে পারি না যে কার যৌন রুচি কিরকম। এই কারণে আ মানে পরিবেশ পরিস্থিতির উপরেও কিছু জিনিস নির্ভর করতে পারে। এরকমেরও মানুষ পাওয়া গেছে। কিন্তু যেটার উপরই নির্ভর করুক সেটা ন্যাচারালি তার ভিতরে আসুক বা পরিবেশের কারণে আসুক। মানে ওই জিনিসটা তো তাতে ভুল হয়ে যাচ্ছে না যে তার সেই অধিকারটা আছে। সেই অধিকারটা আমরা হরণ করতে পারি না। যেকোনো ক্ষেত্রেই তো অধিকারটা তো সেইমই থাকবে, তাই না? জি, জি, সেটা ঠিক। এবং আসলে আমি যেদিকে যাইতাম তার আগেই আপনি ওই কথাগুলো বললেন। আমি যে ২ টা এক্সাম্পল বলতাম যে মনে করেন ওই যে জেলখানা বা মিলিটারি বা নেভি বা এসব জায়গায় অনেক স্ট্রেইট মানুষ। এখন এই জিনিসটা কি যৌন ক্ষুধা বা মনে করেন যে আচ্ছা একটা মানুষ যখন খুব ক্ষুধার্ত অনেক কিছু যেটা যে প্রেফার না করে সেটাও সে হয়তো ক্ষুধার জ্বালায় খেয়ে নেয়। এখন এরকম একটা পরিবেশে গেল যেখানে হচ্ছে তার ওই মেয়ে নাই। তো এখন সেজন্য সে ওই পন্থাটা নিল। তো এটাও তো একটা মানে চয়েস বা তার একটা মানে চয়েস বা না ডিসিশন। এটা তো ভাই মানে যে কেউ এখন তো আপনি আপনার হাত দেখে তো নিশ্চয়ই আপনি মানে উত্তেজিত হন না, তাই না? না। যে মানুষ তো মাস্টারবেট ও করে, তাই না? হাত দেখে তো কেউ উত্তেজিত হয় না। ইনফেক্ট হ্যাঁ? হাতের প্রতি তো আমি আকর্ষণ ফিল করি না। যে এই মাস্টারবেট আমরা অনেকেই করেছি। কিন্তু হাতের প্রতি আমাদের কোনো ফিলিংস নাই, তাই না? আমরা মানে সমকামী তো তাদেরকে বলা হয় যাদের এই ফিলিংস টা থাকে। হুম? যাদের এই ফিলিংস টা থাকে। এখন যদি একটা পরিবেশে বাধ্য হয়ে কারো এই কাজটা করতে হয়, কোনো একটা ওয়েতে এই জিনিসটা নিজেকে স্যাটিসফাই করতে হয়, তাদেরকে তো আর সমকামী বলা যায় না। তারা তো সমকামী থেকে আলাদা। এখন ওইটা যদি করে যদি কারোর ভিতরে সেই আকর্ষণটা আসা শুরু করে, তার মানে আমাদের বুঝতে হবে যে তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন টা মানে যেহেতু মানে নড়াচড়া করে, এই জিনিসটা যেহেতু তাদের নড়াচড়া করে, সেহেতু তাদেরটা একটু নড়ে গেছে। এইদিকে এই পাশে চলে এসছে। 0 এবং 100 এর মধ্যে যদি আপনি স্কেল করেন, সেখানে আপনি দেখবেন তাদেরটা হয়তো 70 তে ছিল। 70 তে থাকার একটু মানে পরিবেশের কারণে সে তারটা একটু বাম দিকে হেলে 50 এর পিছনে চলে গেছে। এই কারণে তার আ মানে ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। এরকম তো হতে পারে। তখন তো এই আকর্ষণটা যদি থাকে তখন তাদেরকে আমরা ওইভাবে আইডেন্টিফাই করি যে সে একজন সমকামী। কিন্তু যদি আকর্ষণ বোধটা তার না থাকে, সে যদি জাস্ট মানে নিজেকে স্যাটিসফাই করার জন্য এটা করছে, তাদেরকে তো সমকামী আমরা বলি না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সেটা ঠিক আছে। আরেকটা যেটা আমি যেটা আরকি শুনি আশপাশ থেকে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা যে একটা ছেলের বডিতে সে হচ্ছে গিয়ে ছেলে পছন্দ করে, সে ভিতরটায় মেয়ে। তাইলে এই যে এইখানে কি কোনো আ ওই যে রুহু বা আত্মার কোনো ট্রেস বা সন্ধান পাওয়া যাচ্ছে কিনা? না, রুহ বা আত্মার কোনো সন্ধান বা ট্রেস এখন পর্যন্ত ভাই পাওয়া যায় নাই। মানুষের একটা পরীক্ষা করা হয়েছিল। মানুষের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছিল যে স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট, হ্যাঁ? মানুষের মস্তিষ্ককে ২ ভাগ করে পরীক্ষা করা হয়েছিল। আপনাকে আমি দেখাই, এটা নিয়ে আমাদের সংশয়.com একটা লেখা আছে। আ আ দর্শকরা যারা দেখছেন, দর্শকরা এটা লেখাটা পড়তে পারেন যে ইসলামে রুহ বা আত্মা বা দ্বিখণ্ডিত মস্তিষ্কের বৈজ্ঞানিক পরীক্ষা স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট। এই জিনিসটা আপনারা দেখতে পারেন যে স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট জিনিসটা কি? এই স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্টটা হচ্ছে যে মানুষের মস্তিষ্ক আসলে এরকম এবং মানুষের মস্তিষ্কের ২ টা ভাগ আলাদা জিনিসকে কন্ট্রোল করে। দেখেন লেফট সাইড গুলা কন্ট্রোল করে এই জিনিসগুলা লিস্ট দেয়া আছে এবং রাইট সাইড গুলা কন্ট্রোল করে এই জিনিসগুলা। এবং মানুষ যখন একটা কিছু দেখে তখন ২ টা চোখ থেকে যখন এই জিনিসটা আসে তখন আ উল্টা দিকে কিন্তু গিয়ে আ যায়। মানে হচ্ছে গিয়ে মানুষের চোখগুলা যখন চোখ থেকে যখন সিগন্যালটা ব্রেইনে যায় তখন উল্টা থাকে। তারপরে ওই যে মাঝখানের যে জায়গাটা ব্রেইনের সেইখানে ওই ২ টা সিগন্যাল একত্রিত হয় এবং একটা কমপ্লিট চিত্র সে বুঝতে পারে। এবং এই ডান দিকের অংশটা ইমোশন কন্ট্রোল করে, আ নন ভার্বাল কাজকর্ম কন্ট্রোল করে এবং লেফট সাইডের ব্রেইনটা রেশনাল থটস কন্ট্রোল করে। এখন এই জিনিসটা মানুষ কিভাবে জানলো? এই জিনিসটা জানছে এই যে স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট করার পরে এখানে একজন মানে যারা হচ্ছে গিয়ে অটিজমের শিকার যে এরকম কিছু রোগীকে পাওয়া গিয়েছিল এবং তাদের যে মস্তিষ্কটার মাঝখানের যে জিনিসটা আছে সেটা কেটে ফেলা হয়েছিল। কেটে তাকে মানে সে মানে ইয়া ছিল মানে সচেতন ছিল।
মাঝখানের অংশটা কেটে ফেলা হইছে এবং লেফট সাইড ১ম এ অবশ করে দেওয়া হইছে এবং পরে রাইট সাইড অবশ করে দেওয়া হইছে। ১ম এ লেফট সাইড অবশ করে তাকে কিছু কমান্ড দেয়া হইছে এবং পরে রাইট সাইডটা অবশ করে কিছু কমান্ড দেয়া হইছে এবং দেখা গেছে খুবই মানে ইন্টারেস্টিং ইনফরমেশন এখান থেকে পাওয়া গেছে যে আ একটা সাইড একটা জিনিসকে মানে কন্ট্রোল করে। যখন আপনি তার একটা সাইড অফ করে দিবেন তখন সে দেখা যাচ্ছে কথা বলতে পারতেছে না। কিন্তু সে ছবি আঁকতে পারতেছে। আবার আরেকটা পাশ যখন অফ করে দিতেছেন, অবশ করে দিতেছেন তখন সে মানে কথা বলতে পারতেছে কিন্তু ছবি আঁকতে পারতেছে না। মানে তার মেমোরিতে কিছু নাই। মানে কথা বলতে পারতেছে মানে একটা সাইড মেমোরিকে কন্ট্রোল করে, একটা সাইড আবার আরেকটা জিনিসকে কন্ট্রোল করে। এভাবে নানা পরীক্ষা করে দেখা গেছে যে একেকটা সাইড অবশ করে দেখা গেছে যে একেকটা সাইড একেকটা জিনিসকে কন্ট্রোল করতেছে এবং পুরাটা মিলে যখন আ কাজ করতেছে তখন মানুষ আসলে সচেতন একটা সত্তা। এখন আপনি যদি বলেন যে রুহ আছে, তাহলে তো এটার সাথে তো রুহের একদম সরাসরি কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। কারণ রুহের যে ইসলামের যে সংজ্ঞা এবং ইসলামের যে এবং ঘুমের ভিতরে নাকি রুহ আল্লাহর কাছে চলে যায়। এরকম এটাও হাদিসে বলা আছে। তো রুহের সাথে তো এটার কোনো অ বিয়াই আমরা পাচ্ছি না এবং আপনার মস্তিষ্ক যদি কেটে আমার মাথায় বসানো হয়, আমার মস্তিষ্ক কেটে যদি আপনার মাথায় বসানো হয়, তাহলে আমরা ঘুম থেকে উঠে দেখব আমরা ২ জন ভিন্ন শরীরে বসবাস করতেছি। এই জিনিসগুলা পরীক্ষা-নিরীক্ষা করে অলরেডি আমরা ফলাফল পেয়েছি। সুতরাং এই রুহু-ফুহু এগুলা তো ভাই খুবই অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কথাবার্তা। বলেন ডেসিলাম ভাই। জি, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমারও এরকম একটা আ আমি ঠিক মনে নাই নামটা। একটা যে লোক বড় একজন পিয়ানিস্ট। সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর সে তার ওয়াইফকেও চিনতে পারে না। কিন্তু সে যেহেতু পিয়ানিস্ট তার এটা তার মোটর স্কিল এর মধ্যে ঢুকে গেছে। সে এই যে বাক, সেবাস্টিয়ান বা এই যে এইগুলা সে খুব ভালোভাবে সে করতে পারে। পিয়ানো বাজাইতে পারে। উইথআউট মেমোরি। কা কিন্তু তার মেমোরি আবার সব নাই হয়ে গেছে। তো এটা তো অবশ্যই এরকম পাওয়া গেছে এবং আপনি এটা পুরা সুন্দরভাবে আমাদের দেখাইলেন। থ্যাংক ইউ। আর দে এটা থেকে তো বোঝাই যাচ্ছে যে ব্রেইনটাই মেইন। এখানে রুহুর কোনো কার্যকলাপ দেখা যাচ্ছে না। আর যে জিনিসটা এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যদি গে নিয়ে কথা বলছিলাম। সো নেচার এ আমাদের মনে করেন মানুষের বাইরে সব ধর্মের মধ্যেই গে আছে মানুষের মধ্যে। কিন্তু মনে করেন কুকুর, বিড়াল, গরু, ছাগল এখানে কি এরকম গে বিহেভিয়ার দেখা যায়? হ্যাঁ, এখানেও গে বিহেভিয়ার দেখা যায়। আপনি একটু আ উইকিপিডিয়াতেই সার্চ করেন homosexuality in animals এটা লিখে সার্চ করলেই দেখবেন অসংখ্য বিশেষ করে পেঙ্গুইন, ডলফিন যেগুলা হচ্ছে বিবর্তনের ধারায় মানুষের অনেক কাছাকাছি এই রকমের প্রাণীগুলোর ভিতরে প্রচুর পরিমাণে বিশেষ করে জিরাফের ভিতরে, ডলফিনের ভিতরে, পেঙ্গুইনের ভিতরে প্রচুর পরিমাণে সমকামিতার উদাহরণ আছে। তারা আবার মানে সংসারও করে। ছেলে সংসার-টংসার করতেছে এরকম উদাহরণ অসংখ্য। আপনি একটু উইকিপিডিয়াতে দেখেন, উইকিপিডিয়াতে অনেক মানে এই বিষয়ে মানে অনেক ডকুমেন্টারিও পাবেন, ভিডিও ডকুমেন্টারিও পাবেন যে অ্যানিমেল এর উপরে যে গবেষণা করে তারা কি বের করছে। অসংখ্য আছে। অসংখ্য প্রাণী আছে এই এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। আর মেইনলি তো আপনি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন। স্ক্রিপ্ট তো এখন মোটামুটি আপনি সবই মনে হয় কভার করছেন। বেশিরভাগ কিছু যদি জিজ্ঞেস করি সেখান থেকে হয়তোবা ওভারল্যাপও হতে পারে। আম আর এটা তো অলরেডি অনেকখানি আলোচনা হয়ে গেছে আপনার সাথে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর ব্যাপারটা হচ্ছে আপনি আমি যে আপনার সাথে আমি এগ্রি করি আর না করি। একটা তো কনভারসেশন তো হলো, তাই না? কিন্তু আচ্ছা ভাই বলেন তো ওই মোল্লারা এত ঠেট্টা কে? কি মোল্লারা এত কি? ঠেট্টা কে? ঠেট্টা। ঠেটো মানে আমি জানি না ভাই একটু যদি ঠেট্টা কোনদিন লুডো খেলেন নাই? লুডো তো খেলেছি ছোটবেলা কিন্তু বহু যে বছর খেলা হয় না। ঠেট্টামি করে এই কথাটা আপনার কানে আসে নাই কখনো? এখন কানে এসেছে কিনা তাও তো মনে পড়তেছে না। ও আচ্ছা চিটার চিটিং। বারবার আচ্ছা, 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 ঠেট্টা আচ্ছা, আচ্ছা। এটা এটা একটা মানে আমাদের ওই বরিশালের ওদিকের কথা। সো আচ্ছা, আচ্ছা। তো এইটা মনে হ্যাঁ, করেন এই যে আপনি এতগুলা রিজন দিলেন, এতগুলা বলতে গেলে এভিডেন্স ও দিলেন। তারপরও এখন যদি আমি আপনার উপরে কথা বলতে থাকি, না করতে থাকি, এই যে উদ্ভট আরো কিছু কমেন্ট করতে থাকি, তাইলে তো জিনিসটা তো একটা কনস্ট্রাকটিভ আলোচনা হয় না। এই জিনিসটা কেন কিছু মানুষ করতে পারে না? এইটা আমি আসলে বুঝতেছি না। ভাই আমরা তো এখনো এত সভ্য হইনি এবং অনেক সময় দেখা যায় মানুষ নিজের যে মানে প্রতিষ্ঠিত যে বিশ্বাসটা যেটা অনেক বছর ধরে করে আসতেছি, এটার বিপরীতে কিছু দেখতে পাইলে তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ কিছুতেই সেই জিনিসটাকে একসেপ্ট করতে পারে না। এই জিনিসগুলা স্বাভাবিক। আমারও এই জিনিসটা ছিল। আমারও এই জিনিসটা হইছে। যখন আমি ইসলাম ধর্মকে ত্যাগ করছি তখন আমারও এই প্রবলেমটা হইছে। এটা মানুষের একটা স্বাভাবিক প্রবলেম। কিন্তু সমস্যাটা হয় হচ্ছে গিয়ে এই যে কিছু চুনাহাগাদেরকে নিয়ে, যে চুনাহাগারা হচ্ছে গিয়ে মনে করেন এক আ তা তাকে একটা হাদিস বললাম আমি। সে বলল, "আরে না এরকম কোন হাদিসই নাই। ধুর মিয়া কি কন এই সমস্ত।" পরে আমি হাদিসটা তার চোখের সামনে বাইর করলাম। বাইর করার পর হাদিসটা পড়ার পরে সে বলতেছে, "ও এই হাদিসে এইটা লেখা তাইলে এইটার একটা ব্যাখ্যা আছে। আসেন আমি আপনার ব্যাখ্যা দিতেছি।" মানে যেই ব্যক্তি জীবনে কোনদিন এই হাদিসটা শোনেও নাই, জানেও না, হ্যাঁ? একটু আগে সে বলতেছিল এরকম কোন হাদিসই নাই।
পরে যখন হাদিসটা চোখের সামনে দেখার পরে তখন সে বলতেছে সেটা সে ব্যাখ্যাটা সে দিবে, যে এই হাদিসটা সে জানতই না কোনদিন। তো তুই তাইলে ব্যাখ্যা জানলি কেমনে? তুই হাদিসই বা কোরআনের আয়াতও হইতে পারে এটা। সে কোরআনের আয়াত বা হাদিস এগুলা জানিই না, কিন্তু সে এটার ব্যাখ্যাটা জানে। আসল মেইন টেক্সট টা জানে না সে, কিন্তু সে ব্যাখ্যাটা আমারে দেয়া শুরু করে দিছে। এই টাইপের চুনাহাগা মুমিনদেরকে নিয়ে হইলো প্রবলেম। যারা হচ্ছে আ জানে না কিন্তু জানার ভান করে। এই মানে না জানাটা কোনো অন্যায় না, কিন্তু কোনো একটা জিনিস সম্পর্কে না জানা বা না বোঝা এগুলা কোনো অন্যায় না। কিন্তু যে ভান করে যেইগুলা, যেই চুনাহাগাগুলা এইগুলারে ভাই খুব মেজাজ খারাপ হয়। তখন তো ভাই থাপড়াইতে ইচ্ছা করে। কি করব? কি বলেন না, আমি আপনি? তো দেখি আপনি ডে ইন ডে আউট আপনি এটা নিয়ে ডিল করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এইসব লোকদের কি সেই ব্রেইনের সেই জায়গাটা কি অফ হয়ে গেছে? যে এদের মধ্যে কি কোনো এমপ্যাথি আ স আ সহানুভূতি বা এই জিনিসগুলো কি নাই? ও আচ্ছা আমার জন্যে হইলে এই জিনিসটা ঠিক আছে। কিন্তু ওদের জন্যে হইলে এই জিনিসটা উম মানে আরকি তখন অন্যরকম বা আমার ক্ষেত্রে হইলে ও না এটা তো বেবিচার। কিন্তু আরেকজনকে আমি বেবিচার করা এটা তো আমার কোথাও লেখা আছে এইজন্য এটা ঠিক হয়ে গেল। এইটা কি ধরনের চিন্তা? এই চিন্তাটা কেমন? এটা এক জায়গায় তারা পেয়েছে এবং ওইটাই তাদের মানদণ্ড। আর কোথার আর আর কিন্তু যেটা যেভাবে আমরা যুক্তি তথ্য বা আপনি যেভাবে করেন, এক্সপ্লেইন করেন, সেইটার মানদণ্ডটা কোথায়? তখন তারা এরকম একটা প্রশ্ন করে শোনা যায়। এইভাবে কি মানে আরকি এটাই মানে এই জায়গায় কিভাবে একটা ডায়ালগ হয়? কারণ সব জায়গায় খালি এই লাইভে না, যেকোনো জায়গায়ই একজন মুমিনকে কোনো কিছু প্রশ্ন করতে গেলে পরের দিকে এটা বেশি একটা মানে সুষ্ঠু থাকে না। এটা তো আপনি প্রতিদিনই দেখেন। এ এ এ হ্যাঁ, শিক্ষিত বলেন এক মানে এক এবং বিভিন্ন লেভেলের মুসলিম যে জানে, জানে না, চুনাহাগা থেকে শুরু করে স্কলার কিন্তু বিহেভিয়ার কিন্তু এক মিলিটারির এক মতো। ভেরি মিলিটেন্ট যে আপনাকে কোনো একটা বা একটা পুলিশ গাড়ি থামাইলো। এই যে ABCD ৪ জনই একই কথা জিজ্ঞেস করবে। "গিভ মি ইউর ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন" বা সেইম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তাই না? এবং তারাও কিন্তু একইভাবে ট্রেইনড। সো এটা তো মনে হয় যে এই যে এজন্য আমাদের আরো আমাদের সুবিধাও হয় এটার জন্য যে আমরা সবাই জানি যে সে কি বলবে, সে কোন প্রশ্নের পর কোন দিকে যাবে সেগুলো সব আমরা জেনে যাই। যে মানে অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাকে ভাই এই জিনিসটা একটু দেখাতে চাই যে আ যেহেতু আমি একটা কথা বললাম সেটার কোনো দেখাইলাম না। সেটা তো তাহলে অনেকে বলতে পারে যে এটা তো আসিফ মহিউদ্দিন দেখাইলো না। মুখে বলছে কিন্তু দেখায়নি। আপনারা একটু গুগলে সার্চ করবেন homosexuality in animals, দেখবেন এআই একটা অ্যান্সার দিয়ে দিবে। Homosexual behavior is common in the animal kingdom observed over 1500 species across diverse animal groups। এবং ডান দিকে দেখেন একটা ইয়াও আছে, হাঁসের ভিতরে এই জিনিসটা দেখা যায়। এবং ডান পাশে উইকিপিডিয়ার একটা পাতাও আছে। আপনারা পাতাটা পড়ে নিতে পারেন। এটা অ্যানিমাল কিংডম এর ভিতরে খুবই নরমাল একটা ব্যাপার এই ধরনের ঘটনা, এবং কো-প্যারেন্টিং ও ঘটে। তাদের এই যে কো-প্যারেন্টিং মানে নানা ধরনের বন্ডিং সমস্ত কিছুই তাদের অ্যানিমাল কিংডম এর ভিতরে খুবই নরমাল একটা ব্যাপার। রেসিলা ভাই আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে বিদায় জানাবো? না, থ্যাংক ইউ। কথা বলে খুব ভালো লাগলো। আপনার অনেক সময় নিয়ে ফেলেছি। আর আমি হয়তো সময়ে, সময়ে যুক্ত হতে পারি। যদি আপনারা চান আমাকে যুক্ত করতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনাকে আজকে বিদায় জানাই। আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা, খোদা হাফেজ। ঠিক আছে। খোদাকে আমরা হাফেজ করে দিব অবশ্যই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।